আপনি এখানে আবার এসেছেন? সেদিন কিছুই বলিনি, কিন্তু আজকে অনেক কিছুই বলার আছে। ছোট থেকেই আমার ফ্রেন্ডস আড্ডা ঘোরাঘুরি মজা সব কিছুই বেশ পছন্দই ছিল। এগুলো নিয়েই মেতে থাকতাম। কিন্তু যখন একটু বড় হই তখন পরিস্থিতির জন্য সব কিছুই বিরক্তিকর লাগা শুরু করে। কোনো অনুষ্ঠান তেমন ভালো লাগতো না। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান তো আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগতো। কোলাহল আমার পছন্দ না। তাই আজ কাকতালীয়ভাবে বিয়ের অনুষ্ঠানে এসে সবার থেকে আলাদা হয়ে এক কোনায় চেয়ারে বসে আছি। সবাই অনেক মজা করছে। আমি দূরে বসেই সেসব দেখছি। মাঝে মাঝে মুচকি হাসছি। পাশ দিয়ে ওয়েটার যাচ্ছিল লেবুর শরবত নিয়ে। আমি সেটা নেওয়ার জন্য ঘুরে হাত বাড়াতেই কার যেন শাড়ির আঁচল আমার ঘড়ির সাথে আটকে যায়। আমি তাড়াতাড়ি সেটা ছাড়াতে যাব, তাৎক্ষণিক কর্কশভাবে মেয়েলি ভয়েস থেকে শুনতে পেলাম, আপনি এখানে? আমি পাশে তাকালাম। রিয়াকে এই পার্টিতে দেখব কখনো কল্পনাও করিনি। ওকে দেখে নয়, বরং ওর কথা শুনে ভয়ের একটা ঢোক গেলাম। সেদিন সরি বলতে পারিনি। অবশ্য সরি বলার সুযোগও তো পাইনি তারপর থেকে। রাস্তায় মাঝে মাঝে দেখা হলেও কখনো সরি বলা হয়ে ওঠেনি। বেহায়ের মতো তাকিয়েছেন কেন? অনুষ্ঠান বলে সিন ক্রিয়েট করছি না। তাড়াতাড়ি আপনার হাতের ঘড়ি থেকে আমার আঁচলটা ছাড়িয়ে দিন। আমি সেদিকে কোনো খেয়াল করলাম না। আমি রিয়ার দিকে তাকিয়ে সেদিনের জন্য বললাম, সরি। আমি আসলে সেদিন ইচ্ছে করেই। রিয়া আমার দিকে ভীষণ রকম রাগী চোখাতুর দৃষ্টিতে চাইল। বুঝলাম সেদিনের ব্যাপারটা রিয়া এখনও মেনে নেয়নি। আর না নেওয়ারই কথা। কেবল সে না, অন্য কোনো মেয়েও এটা মেনে নেবে না। আমি ঘড়ি থেকে আঁচল ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ঠিকমতো সেটা পারলাম না। তাই রিয়া বাধ্য হয়েই জোরে টান দেয়, যার ফলে ওর শাড়ির কিছু অংশ আমার ঘড়ির সাথে আটকে গিয়েছে। দেখুন, এটা ভদ্র পরিবারের অনুষ্ঠান। এখানে একদম আমার পিছু করবেন না। আমার থেকে দূরে থাকবেন। কিন্তু কথা যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। সেদিনের রিয়া আমার কথা শোনে না। সে দ্রুত আমার সামনে থেকে চলে যায়। আমি চেয়ারে যেয়ে বসলাম। আজকে ইচ্ছে করেই অফিসে যাইনি। দুপুরের খাবার খেয়ে বাড়িতে ঘুমাচ্ছিলাম। কিন্তু বিকালে আপু রুমে এসে বলল, তানভীর, আমার পরিচিত কলিগের বোনের বিয়ে। যদিও তোর আন্ডারে জব করে, তোকে ঠিকমতো চেনে না, তাই দাওয়াতটা তোকে দেয়নি, দিয়েছে আমাকে। কিন্তু আমি যেতে পারবো না। তুই আমার হয়ে বিয়ের অনুষ্ঠানে যা। আজকে সন্ধ্যায় আমার পুরনো কিছু বান্ধবীরা আসবে, বুঝতেই পারছিস। আপু, তুমি তো জানোই যে আমার এসব ভালো লাগে না। দেখ তানভীর, মেয়েটা তো আর তোর জীবনে আসবে না। কেন তার জন্য 5 বছর এমন চুপচাপ একা থাকিস? প্লিজ যা। তুই না গেলে আমি কথা বলবো না তোর সাথে। আচ্ছা যাচ্ছি, বাট তুমি কোনো মায়ের কথা বলবা না। আমার ভালো লাগে না এখন নামটা শুনতে। আপু রুম থেকে চলে যায়। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে বিয়ের অনুষ্ঠানে আসি। বড় মাল্টিন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান আমি। তবে আমি ঠিকমতো সবার সামনে আসি না। এজন্য আমার হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন কেউ চেনে না। সবটা আমি লোক দিয়ে করাই। আইডিয়াটা আমার। আমি চেয়ারে বসে এসব কিছুই ভাবছি, তখনই মাইকে শুনলাম, সবাই শুনুন, আমাদের কোম্পানির চেয়ারম্যান আজকে আমাদের সবার সামনে উপস্থিত আছে। সবাই তার নাম জানেন, কিন্তু তাকে হয়তো আমার মতো অনেকেই চেনেন না, অনেকে দেখেননি, অথচ তিনি সবার সামনেই বসে আছে। তানভীর স্যার, প্লিজ বিয়ের স্টেজে আসুন। আমি কিছুটা চমকে উঠলাম। নিশ্চয়ই আপু ফোন করে তার কলিগদের বলেছে এসব। চেয়ার থেকে উঠতে যাব, আপুর মেসেজ আসলো। সরি তানভীর, একটু তো এনজয় কর। আমি মুচকি হাসলাম। প্রিয় মানুষদের কোনো বৈশিষ্ট্য নেই। তারা যেমনই হোক না কেন, কাছের মানুষটাকে ভালো রাখার জন্য যে কোনো কিছুই করতে পারে। এর জন্য বন্ধুগুলোই বেশি ভূমিকা রাখে। লাইটিং ফোকাস আমার দিকেই করা হলো। আর নিজেকে লুকিয়ে লাভ নেই। আমি মাথা নিচু করে সোজা হেঁটে স্টেজে উঠলাম। এতক্ষণ যাদের সাথে বসে টুকটাক গল্প করেছি তাদের দিকে অকারণেই চোখ গেল আমার। ওনারা হাঁ করে চেয়ে আছে। রিয়ার দিকেও তাকালাম। রিয়া সামনে সারিতে বসে আছে। আমার দিকে দূরদর্শিতার বিস্ময়কর চাহনি দিয়ে তাকাচ্ছে। আমি মুচকি হাসলাম। মাইকে কয়েকটা কথা বলে যখনই স্টেজ থেকে নামবো দেখি কালো কোট পরা একটা ছেলে আমার দিকে হাত উঁচিয়ে কাকে যেন দেখাচ্ছে আমার। আমি সেদিকেই তাকিয়ে আছি।
লোকটার ওয়াইফ সামনে আসলো। মুখের দিকে তাকিয়ে অবাক হলাম। মুখ দিয়ে ছোট্ট করে একটা শব্দ বের হলো, মায়া। আমি স্টেজ থেকে নেমে আর দাঁড়ালাম না, বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে চলে এলাম। ড্রাইভার বলল, স্যার গাড়িতে উঠুন। আমি ওনাকে বললাম, আপনি আমার পেছনে আসুন গাড়ি নিয়ে, আমি হাঁটবো একটু। কোটটা গা থেকে খুলে হাতের ওপরে রেখে পকেটে হাত গুজে হাঁটছি। সময় জিনিসটা বড্ড বেইমানি করে। সময় যেমন থেমে থাকে না, তেমনই ঠিক সেই সময়টাই আবার মানুষের সাথে বেইমানি করে। কি আজব সংস্করণ! আপনি প্রার্থনায় যাকে চাইবেন তাকে পাবেন না, আবার আপনাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনায় কান্না করে। মায়া লঞ্চের রেলিংয়ে হাতের কুনি রেখে সামনের দিকে ঝুঁকে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ঠিক রাত 9টায় লঞ্চ ছেড়ে যাবে সদরঘাট। এখন 4টা বেজে 13 মিনিট। আর মাত্র 47 মিনিট আমি তার সাথে থাকতে পারবো। নিজের মতো করে দু হাতে নিজের মুখ চেপে ধরলো, আর তারপর আমার দিকে তাকিয়েই খিলখিলিয়ে হেসে দিল। হাসলে তার গালে টোল পড়ে। শুনেছিলাম গালে টোল পড়া মেয়েরা নাকি দুর্ভাগ্যবতী হয়। তবে মায়াকে আমার ভীষণ পছন্দ, খুবই পছন্দ। হোক না মায়া দুর্ভাগ্যবতী। এই মেয়েটা সত্যি আশ্চর্যময়ী। আমি ওকে দুঃখ পেলে কখনো কাঁদতে দেখিনি। আমি জানি এখন আমার যেন মন খারাপ না হয়, সেজন্য সে কিছুক্ষণ আমার সাথে অভিনয় করবে। এমনভাবে সে এই 47 মিনিট থাকবে যেন আমার মনে হয় এই 47 মিনিট বারবার ফেরত আসবে। অথচ সে জানে এই সময়, এই আবেগ, এই প্রেম কখনোই আর ফেরত আসবে না। সে চায় এই সময়টা যেন শেষ না হয়। এ সময় তার মন খারাপ থাকলেও সে সেটা সময়ের কাছে, কিছু অনুভূতির কাছে বিকিয়ে দিতে চায়। আমি জানি এখন তার যেতে ইচ্ছে করছে না। তার ইচ্ছে হচ্ছে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে, আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, তুমি কার? বলো, তুমি কার? আমার মুখ থেকে তোমার শব্দটা শোনার জন্য সে আকুল হয়ে থাকবে। হয়তো আমি তখনও বলবো জানি না, আর সে বলবে জানতে হবে না। সে কি জানে তার চুড়িজোড়া এখনও সেভাবেই আমার প্যান্টের সামনের পকেটে আছে? সময় ঘনিয়ে আসে, আমার থেকে একটু একটু করে মায়া হারিয়ে যায়। মায়ের সাথে শেষ দেখা হয়েছিল ঢাকাতে আসার 5 বছর আগে। মায়াকে অসম্ভব ভালোবাসতাম, আর সেও ভালোবাসতো আমাকে খুব। গ্রামে থাকতাম আমরা। ইন্টারে পড়ার শুরুতেই আমার বাবা মারা যায়। স্বপ্ন ছিল ওনার আমি আর আপু একদিন অনেক বড় হয়ে ওনার নামটা সবার সামনে আনব, কিন্তু উনি স্ট্রোক করে। আপু শহরে থেকে পড়তো। বাবা মারা যাওয়ার জন্য গ্রামে আসে। মাসখানেক সব ঠিক ছিল। আপু আর আমি তখন পড়ছিলাম। আম্মু ডাক দেয় উঠান থেকে। আপু আমাকে বলে, তুই পড়, আমি দেখছি। আপু বের হয়। জানালার ফাঁক দিয়ে দেখি আম্মুর পাশে একটা লোক দাঁড়িয়ে। লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে। উনি আব্বুর কাছের বন্ধু ফারুক আঙ্কেল। কিন্তু ওনার হাত আমার আম্মু কেন ধরে আছে? আম্মু আপুকে যেন কি বলে, দূরে থাকায় শুনতে পাচ্ছিলাম না। আম্মু আপুর গালে চড় দেয়। আমি ঘর থেকে বের হলাম, আপুর পাশে যেয়ে দাঁড়ালাম। আম্মু বলল, তানভীর আর আরি, ভালো করে শোন তোরা, ওনাকে তো চিনিস, এখন থেকে উনি তোদের নতুন আব্বু। পুরো পৃথিবীটা যেন তখন থমকে যায় আমার কাছে। আমি আঙ্কেলের দিকে তাকাই, উনি আপুর দিকে তাকিয়ে আছে। ওনার দৃষ্টি ছিল আপুর বুকের দিকে। আমি আপুর সামনে এসে দাঁড়ালাম। আম্মুকে বললাম, উনি কেন আমাদের আব্বু হবে? আমরা ওনাকে আব্বু বলবো না। আম্মু আমার গালে চড় দিতে যাবে, আপু এসে আটকায়। আপু আমাকে বলে, ভাই তুই ঘরে যা, তুই ছোট, বুঝবি না। আম্মু, ওর সামনে প্লিজ এমন কিছু করো না। ও তোর আব্বুকে খুব ভালোবাসতো, ওর দিক থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আম্মু আপুকে কিছুই বলে না, তবে আমার দিকে তাকিয়ে বলল, এখন থেকে এনাকে আব্বু বলবি। আমরা বিয়ে করে এসেছি, ওনার স্ত্রী নেই। উনি আমাকে ভালোবাসতো, আর আমিও বাসতাম। আপু আমার দিকে তাকিয়ে নিল একবার, তারপর আম্মুকে বলল, এখন বুঝতে পেরেছি আম্মু, কেন আমাদের বাবা মারা গিয়েছে। তোমার অ্যাফেয়ার সম্পর্কে জেনেছিল বলেই তিনি সেটা মেনে নিতে পারেনি। আম্মু রেগে যেয়ে বলল, তো কি হয়েছে? থাকতে হলে এখানে থাক, না হলে বেরিয়ে যা। আম্মু লোকটাকে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। আমি আপুর হাত ধরে বললাম,
আপু, আমি লোকটাকে আব্বু বলবো না। তুমি বলো, ওরাই আমার আব্বুকে মেরেছে, তাই না? আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করে। আপু সেদিন কিছুই বলে না। পরের দিন কলেজে যাই। মায়া আসে। মায়া আর আমি একসাথে পড়তাম। মায়া এসে বলে, তানভীর, বাবা না আমার জন্য ছেলে দেখছে, বিয়ে দেবে। আমাকে বিয়ে করবে? আমি মায়ের দিকে তাকাই। মায়া আমার দিকে বিষণ্ণ মন নিয়ে উত্তর শোনার জন্য বসে রইল। আমি নিজের কষ্টগুলো চেপে রেখে মায়াকে বললাম, আমি কেন তোমাকে বিয়ে করব? আমি তো তোমাকে ভালোবাসি না। আর তাছাড়া আমি তো কিছু করি না। মায়া আমার হাত ধরে বলে, চলো আমরা পালিয়ে যাই। মায়ের দিকে শুকনো দৃষ্টিতে চেয়ে থেকে বললাম, পালানোর পর তোমাকে কি করে খাওয়াবো? তবে তুমি অপেক্ষা করো, একদিন আমি অনেক বড় হব, সেদিন আমি তোমাকে বিয়ে করব। মায়া চলে যায়। পরের দিন থেকে আর আসে না ও। আমি নতুন আব্বু, আপু আর আম্মু থাকি একই বাড়িতে। আপু সেদিন ঢাকায় চলে যাবে, তাই রাতে গোছাচ্ছিলাম। মায়া জানতো ভোর রাতের লঞ্চে আমি আপুকে এগিয়ে দিতে আসি প্রতিবার। এজন্য সে দেখা করতে আসতো। আপুর সাথে ওর ওভাবেই পরিচয় হয়। আমি সন্ধ্যা রাতে ঘুমিয়ে পড়ি। আপুকে দেখছিলাম পড়ছিল। ঘুমানোর এক পর্যায়ে গঙ্গানির একটা আত্মচিৎকার শুনতে পাই আমি। কেউ যদি খুব জোরে কারো মুখ চেপে ধরে, তখন সে চিৎকার করার জন্য যে আওয়াজটা করে সেটাই গঙ্গানির শব্দ। আমি তাড়াতাড়ি উঠে ঘরের লাইট জ্বালাই। দেখি আপুর বিছানায় নতুন আব্বু, আর আপুর ওড়না নিচে পড়ে আছে। আপুর মুখ চেপে ধরে রেখেছে তিনি। আপুর পা ছটফট করছে। আমি দৌড়ে টেবিল ল্যাম্প হাতে নিয়ে নতুন আব্বুর মাথায় জোরে বাড়ি দেই। উনি নেশার ঘরেই ছিল। জানি না উনি জ্ঞান হারিয়েছিল কিনা, তবে জোরে চিৎকার দেয়। আম্মু দৌড়ে আসে। আমার হাতে রক্তে মাখা ভাঙ্গা টেবিল ল্যাম্প, আর বিছানায় আপু ওড়না ছাড়া বসে আছে। আমি নিচ থেকে ওড়না তুলে আপুকে দিলাম। আম্মু গালি দিয়ে আমার দিকে এগিয়ে এসে কয়েকটা চড় দিল। কুত্তার বাচ্চা, নায়ক হয়ে গিয়েছিস তাই না? কি করেছিস তুই? আম্মু, লোকটা ভালো না, আপুর সাথে জোর করে। চুপ, তোর আপুই তো খারাপ। আম্মু, তুমি আমার আপুকে খারাপ বলবা না, না হলে। না হলে কি? তোদেরকে পেটে ধরেছি আমি। এইসব কিছু না ছিল না তোর বাপের, সব আমার জন্য হয়েছে, বুঝেছিস? তোকে তো আমি। আম্মু আমার দিকে এগিয়ে আসছিল। নতুন আব্বুর মদের বোতল আপুর বিছানায় পড়েছিল। আপু সেটা তুলে নিয়ে পেছন থেকে আম্মুর মাথায় জোরে আঘাত করে। আম্মুও নিচে পড়ে যায়। আপু এসে আমাকে জড়িয়ে ধরে বলে, ভাই চল, তোকে ঢাকায় নিয়ে ফুপুদের বাড়িতে রাখবো। সেদিন ভোর রাতে আমি আর আপু লঞ্চে উঠে চলে আসব। দূর থেকে দেখি মায়া দৌড়ে আসছে আমার দিকে। লঞ্চ ছাড়তে এখনও 47 মিনিট বাকি। তারপর তারপর দূর থেকে কেবল মায়ার আকৃতিটা ছোট থেকে আরও ছোট হতে থাকে। স্যার, অনেক রাত হয়েছে, বাসায় যাবেন না? আর কতক্ষণ ব্রিজের উপর দাঁড়িয়ে থাকবেন? আমি পেছনে তাকালাম। ড্রাইভার আমার দিকে তাকিয়ে কথাটা বলল। আমি হাত ঘড়ির দিকে তাকালাম। 12টা বাজতে গেছে। সময় দেখার সাথে সাথে চোখ পড়ল রিয়ার শাড়ির অংশটাও। আমি ঘড়িটা খুললাম না। ওভাবেই থাকুক, কাপড়টা দেখতে ভালো লাগছে। ঢাকায় আসার পর ফুপার ব্যবসা আর আপুর সহযোগিতায় নিজেই কোম্পানি খুলেছিলাম। আস্তে আস্তে সেটা বড় হয়। আমি ঠিকই বড় হয়েছিলাম, কিন্তু মায়া ছিল না আমার পাশে। চলুন, গাড়ি স্টার্ট দিন। আমি গাড়িতে যেয়ে বসলাম। বাড়িতে চলে আসলাম 10 মিনিটের মধ্যে। 5 তলা বিশাল বাড়িতে আমি আর আপু থাকি। আপু আজও বিয়ে করেনি। কারণ একটাই, আমি যদি আদর কম পাই। কিছু মানুষ থাকে যারা কেবল নিঃস্বার্থভাবে প্রিয় মানুষটাকে তার সবটা দিয়েই ভালোবাসে। প্রয়োজনে সে কিছুই চায় না তার পাশে থাকা ছাড়া। আপু আমার জন্য সোফাতে বসে আছে। আমি আপুর দিকে তাকিয়ে কিছুই বললাম না, সোজা রুমের দিকে চলে গেলাম। আপু ডাকলো না আমাকে, কারণ আপু জানে আমার এখন মন ভালো নেই, তাই সে কোনো প্রশ্ন করে কিছুই জানতে পারবে না। 2 দিন পর অফিসে যাচ্ছি। ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়ালো। আমি জানালা খুলে আশেপাশে দেখছি। বাস স্টপে তাকাতেই চোখ আটকে যায় আমার। রিয়া দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলে বেশ জোরে হেঁটেই রিয়ার পেছনে যেয়ে দাঁড়ালাম। রিয়া, একটু শুনবেন? রিয়া আমার দিকে তাকালো।